আসলে বাংলাদেশের বাবারা বেশিরভাগ দুঃখী হয়, এখনো বলে যে অভিনয় তো করেন বুঝলাম, মানে ব্যক্তিগত জীবনে কি করে। মিথু আপাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই যে গান যে দর্শকের মন জয় করে নিয়েছে, আপনার কি এটা নিয়ে ভবিষ্যতে বড় কোনো প্ল্যান আছে গান নিয়ে? আমার আমার বয়স হয়ে গেছে, যা তাতে আমার আর ভবিষ্যৎ। সারাদিন এক জায়গায় চাকরি করে বিকেল বেলা এসে অভিনয় করলে পেতে হবে। আপনি আগে অভিনয়ের নিয়ম কানুন রীতিনীতি শিখেন, তারপরে আপনি অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করেন। আমরা জামা পুরুষ মানুষ বিপদে না পড়লে কেউ লুঙ্গি খুলে পালায় না। আপনার জীবনের প্রথম প্রেম? নারীর প্রতি প্রেম। ডুবিরা মরেলাম, মরিনা ডুবেলাম, তোমারই প্রেমে পড়িলাম। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। Hello everyone, this is Nupur Hassan and welcome back to my regular podcast Social Celeb. আজকে সোশ্যাল সেলেবে এমন একজন অতিথি আছেন যাকে বিশেষণে বিশেষায়িত করার মতো যোগ্যতা আমার নেই। তিনি একবার নয়, দুইবার নয়, ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হি ইজ নান আদার দেন ফজলুর রহমান বাবু। হ্যালো স্যার, কেমন আছেন? কেমন আছি, এই প্রশ্নটা করলে একটা মিথ্যে উত্তর দিতে হয়। আছি। কেন মিথ্যে উত্তর দিতে হয়? ভালো না থাকার কারণ কি? অনেক কারণ আছে। ওই একজন কবির উদ্ধৃতি দিয়ে বলি, ওনার নামটা আমার ঠিক মনে নাই। ওনার কবিতাটার লাইনটা ছিল এরকম যে, আমি কতটা মিথ্যেবাদী এটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি তাহলে বুঝতে পারবে। ভালো থাকার একটা কারণ হতে পারে এইবার আপনার ঈদে বেশ কিছু ফিল্ম মুভি এসেছে, তার মধ্যে অন্যতম নীলচক্র। তো কেমন লাগছে মুভিতে? সবার দারুণ সাড়া পাচ্ছেন, সবাই আপনাকে নিয়ে সবসময় প্রশংসা করে, এবার আরো অন্যভাবে করছে। এই ব্যাপারটা কিভাবে এনজয় করেন? হ্যাঁ, সার্বিকভাবে আমাদের ছবি নিয়েই কথাবার্তা হচ্ছে, এবং গত ঈদেও মানে এইটা তো ছিল আমরা যেটা কোরবানি ঈদ বলি, ঈদুল আজহা। তো এই ঈদের এবং তার আগের ঈদেও ঈদুল ফিতর যেটা রোজার ঈদ, সেখানেও বেশ কিছু ছবি আলোচনায় এসেছিল, এবং এই ঈদেও 4-5টা ছবি খুবই আলোচনায় এসেছে। এটা সার্বিকভাবে ভালো লাগে। যে আসলে ভালো লাগে এই জন্য যে আমরা তো আসলে শুধু যে অভিনয় করি অভিনেতা তা তো না, আমরা তো আসলে চলচ্চিত্রকে ভালোবাসি, নাটককে ভালোবাসি, থিয়েটারকে ভালোবাসি। সেই ভালোবাসার জায়গায় থেকে তো অভিনয়টাকে ধীরে ধীরে এটাকে পেশা হিসেবে নিয়েছি, এই কাজটা করি। তো সার্বিকভাবে যখন কোনো চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়, সেই ছবিতে আমি অভিনয় করি বা না করি, এবং দর্শক যদি হলে যাওয়া শুরু করে, এটা আমাদের প্রত্যেকেরই একটা আনন্দের বিষয়। আনন্দের বিষয় এই কারণে, এবং একটা ভালো ছবি হলে আমি তো যে শুধু একজন অভিনেতা তা তো না, আমি তো একজন দর্শক, তাই না? একটা ভালো চলচ্চিত্র দেখতে যাব পরিবার পরিজন নিয়ে অথবা বন্ধু বান্ধবদের নিয়ে, আনন্দ করবো, একটা ভালো সময় কাটবে। তো এটা একটা আনন্দের বিষয় না? তো সেটা তো আছে। আর যেহেতু এটা আমার পেশা, আমি চলচ্চিত্রে অভিনয় করি, নাটকে করি, তো সেই জায়গা থেকেও তো আমি আশাবাদী হই যে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে, দর্শকরা যাচ্ছে, আমাদের দেখলে চলচ্চিত্র না দু একটা কথা বলছে, এটা আমি অনেক মানে এনজয় করি, ভালো লাগে। নিঃসন্দেহে এটা আশার একটা আলো বলা যায়, কারণ আমরা জানি কি বেশ কিছুদিন আগে আমরা হল বিমুখ ছিলাম, আর এখন আমরা ঈদ আসলে সবার আগে ভাবি যে এই মুভিটা দেখতে যেতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখন কিন্তু আসলে টিকিট পাওয়া যাচ্ছে না। এতদিন হওয়ার পরেও আমরা বেশ কিছু মুভি দেখি হলে টিকিট পাওয়া যায় না। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? হলে টিকিট পাওয়া যায় না, এটা তো একদিক থেকে ভালো যে হলে টিকিট পাওয়া যাচ্ছে, তবে হলে টিকিট না পাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে অনেক ভালো ছবি, অনেক দর্শক যাচ্ছে ছবি দেখতে, সেই যে কারণে আমরা টিকিট পাচ্ছি না। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যত দর্শক আছে, আমাদের একটা শহরের যে পপুলেশন বা সারা বাংলাদেশের যে পপুলেশন, সেই তুলনায় আমাদের প্রেক্ষাগৃহের সংখ্যা খুবই কম। সুতরাং একসঙ্গে যদি 1 লক্ষ লোক ঢাকা শহরে 2 কোটি 2.5 কোটি আশেপাশে মিলে আমার মনে হয় 4-5 কোটি লোক বসবাস করে। আমি যদি সাভার, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ধরি আর কি, তো এত লোকের মধ্যে যদি 1 লক্ষ লোক একদিনে সিনেমা দেখতে চায়, তাহলে তো সিনেমা জায়গা দেওয়া সম্ভব না। তার মানে আমাদের যতগুলো সিনেমা থাকার দরকার ছিল সেই তুলনায় অনেক অনেক কম।
এবং সবচেয়ে দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের জেলা শহরগুলো, ঢাকা শহরের বাইরে যে আমাদের জেলা শহরগুলো আছে বা উপজেলা শহরগুলো আছে, সেখানে বেশিরভাগ শহরে একটা ফ্যামিলি নিয়ে বসে ভদ্রচিতভাবে দেখার মতো সিনেমা হল নাই। তো সেই কারণেই কিন্তু একটা প্রেশার আছে। আবার এর পেছনে কারণও আছে যে আমাদের সিনেমাগুলো বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন, আমাদের সিনেমার একটা পর্যায়ে এত দর্শক মানে হল বিমুখ হয়ে গেছে যে সেই কারণে হল মালিকরা চালাতে পারে নাই, তাদের এটা ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, সুতরাং এটা বন্ধ হয়ে মার্কেট হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে বা বিক্রি করে দিচ্ছে। তো নানান কারণ আছে। তা আমার মনে হয় যে ভালো ছবির পাশাপাশি আমাদের হলের সংখ্যাও বাড়াতে হবে, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে। গ্রামে তো আর সিনেমা হল সম্ভব না। সিনেমা হল তো আর ছোটখাটো জিনিস না, এটা তো দোকান না যে একটা দোকান দিয়ে দিলাম। হ্যাঁ, এটার জন্য অনেক আয়োজন আছে, কনস্ট্রাকশনে অনেক হিসাব নিকাশ আছে। তো অন্তত শহরগুলোতেও যদি আমাদের একটা ভালো প্রেক্ষাগৃহ থাকে তাহলে আমাদের অনেক দর্শক সিনেমা দেখবে। আমাদের প্রেক্ষাগৃহ আস্তে আস্তে আমার মনে হচ্ছে বাড়ানোর চেষ্টা করছে চারপাশ দিয়ে। একটু বাড়ছে, এটাকে খুব বেশি বাড়া বলা যাবে না, কারণ আমরাই ছোটবেলায় শুনেছি, আমরা তো মধ্যম বয়সে আমরা শুনেছি যে আমাদের দেশে 2000-এর অধিক সিনেমা হল আছে। এখন শুনে যে হ্যাঁ, যখন আজকে থেকে যদি 25 বছর 30 বছর আগের কথা বলি, তো তখনকার পপুলেশনের চেয়ে এখন বাড়ছে না অনেক বেশি। তখন তো 12 কোটি লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন লোক হয়ে গেছে 17-18 কোটি। তো হল সংখ্যা 1500-2000-এর থেকে নেমে এখন 150-200-তে এসে দাঁড়িয়েছে। আমি যদি বেশি দিন আগের কথা না, আমরাই একটা চলচ্চিত্র করেছিলাম, যেটা একটা মানে চলচ্চিত্র একটা বড় ধাক্কা ছিল এবং খুবই একটা সফল সিনেমা, গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা। এবং মনপুরা ছবি যখন মুক্তি পায় বাংলাদেশে, তখন আমরা জানতাম, আমি তো অভিনয় করেছি এটা, তো ওদের ডিস্ট্রিবিউটর অফিস ছিল, ওখানে যেতাম মাঝে মধ্যে, তখনও শুনেছি আমাদের প্রায় 1400 হল। এটা কিন্তু খুব বেশি আগের কথা না, এটা 8 সালের দিকে এই ছবি চলেছে বাংলাদেশে, তখনও 1400 হল, আর এখন 150 থেকে 200। এটা বাড়াতে হবে, প্রপোর্শন অনেক কমে গিয়েছে হলের। মনপুরার কথা যেহেতু আসলো, সেইখানে আপনি আইকনিক একটা চরিত্র করেছেন, যেটা দর্শক মনে সবার দাগ লেগে গিয়েছে। ইভেন সেটা আমার সময়ের ছবিও না, তারপরেও আমি এখন এসে সেই ছবিটা দেখছি, আমি আপনাকে সামনে পাচ্ছি। তো এই যে এই আইকনিক চরিত্রটা, এই চরিত্রগুলো কিভাবে আসলে নিজের মধ্যে ধারণ করেন এন্ড সেটা স্ক্রিনে চলে আসে আমাদের কাছে? মনপুরার চরিত্র ঠিক আইকনিক আমি বলবো না, এটাও একটা চরিত্র, টোটাল ছবিটাই একটা চমৎকার ছবি, চমৎকার সামাজিক ছবি, একটা চমৎকার প্রেজেন্টেশন। খুব সাধারণ একটা প্রেমের গল্প, কিন্তু একটা অসাধারণ প্রেজেন্টেশন। দর্শকের গল্প দেখে এবং তার যে ভিজুয়ালাইজেশন, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফার উনি যে কাজটা করেছেন, তো সবকিছু মিলে একটা চোখে প্রশান্তির জায়গা ছিল। আর সবচেয়ে বড় একটা জায়গা ছিল ওই ছবি, সেটা হচ্ছে গানের জায়গা। ওই ছবি কিন্তু রিলিজ হওয়ার প্রায় 6 মাস আগে ওর অ্যালবামটা বেরিয়েছিল, গানের অ্যালবামটা, তখন তো সিডি বেরিয়েছে। এই সিডি কিন্তু বাংলাদেশের সুপার ডুপার হিট ছিল, মানে এমন কোনো মানুষ নাই সেই গান না শুনে নাই। আমরা তো সাধারণত জানি যে সিনেমার গান সাধারণত মানে একটা বয়সের কাছে, এক বয়সের কাছে এক একটা গান জনপ্রিয় হয়। কোনো গান হয়তো একটু বয়স্ক লোক যারা তারা বেশি পছন্দ করে, তরুণরা পছন্দ করে না। আবার ইয়াংরা যেটা খুব গান পছন্দ করে, সেটা হয়তো বৃদ্ধ লোক খুব একটা পছন্দ করে না। কিন্তু মনপুরার একটা অদ্ভুত ব্যাপার ছিল যে মনপুরার গানগুলো একদম শিশু থেকে শুরু করে, যে মাত্র শোনা শিখেছে সে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই গান। তো এইটাও একটা বড় জায়গা ছিল মনপুরার সাফল্যের পেছনে, এবং একটা চমৎকার সামাজিক একটা প্রেমের গল্প। এবং আশ্চর্যজনক হলেও সত্য, সেই গানটা আমি মেকআপ রুমে শুনছিলাম আজকে। সেই গানটা কি আমাদের 2 লাইন শোনানো যাবে? হ্যাঁ, পরে শোনানো যাবে, কথাবার্তা শেষ করি, পরে শুনবো। ঠিক আছে, এটা কিন্তু দর্শকদেরও দাবি, আমারও দাবি। আমরা নীল চক্রে ফিরে আসি। সেইখানে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমরা জানি সেখানে খুবই নতুন একজন ডিরেক্টরের সাথে আপনি কাজ করেছেন, সো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল?
না, এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো। তবে আমরা যখন ছবি করি মানে অভিনেতা হিসাবে আমরা আসলে প্রথমে কি স্ক্রিপ্টটা পড়ি। তো স্ক্রিপ্টটা পড়ে যদি মনে করি যে হ্যাঁ এই স্ক্রিপ্টটা আমি কাজ করতে পারবো বা এই চরিত্রটিতে আমি অভিনয় করতে পারবো বা আমার করা উচিত, তখনই সেটা রাজি হয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নাটক ইন্ডাস্ট্রি বলেন, যেটাই বলেন না কেন, আমরা আসলে নতুন ডিরেক্টর ঠিকই, কিন্তু মানুষটা নতুন না। কারণ ওই মানুষটিকে আমি তো নাটকে, তার সঙ্গে নাটকে কাজ করি, তার সাথে আমার অনেক চেনা জানা আছে। আর ওই ছবি করতে গিয়ে যারা আমাদের অভিনেতা অভিনেত্রী, সহ অভিনেতা অভিনেত্রী যারা আমার কলিগ, যারা বা ডিওপি যে বা সেটে যারা কাজ করছে বা কস্টিউমে যারা, সবাই কিন্তু সবাই সবাইকে চিনি। সুতরাং ডিরেক্টর হিসেবে নতুন হলে মানুষটা কিন্তু আমার কাছে নতুন না, মানুষটা আমার পরিচিত। এবং আমি যদি যেমন সঞ্জয় সমদ্রের ছবি করলাম ইনসাফ এই ঈদে, এটা বেশ আলোচিত হয়েছে। ওরও কিন্তু প্রথম ছবি বাংলাদেশে, ওর সঙ্গে আমার প্রথম সিনেমা এটা। কিন্তু মানুষটা কিন্তু নতুন না, তার সঙ্গে আরো 20 বছর আগেও, 15 বছর আগেও তার সাথে নাটক করেছি, দেখা হয়, সবসময় চেনা জানা আছে। হ্যাঁ, তো বিষয়টা এরকম। আমাদের যেহেতু আমাদের জায়গাটা ছোট, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ঢাকা শহরে তো আমরা সবাই সবাইকে চিনি, সুতরাং কেউ আমাদের কাছে নতুন না। মিঠু ভাইয়া আপনাকে কি বাবু ভাই বলতেন নাকি স্যার বলতেন, যেহেতু তিনি আপনার বয়সে অনেক ছোট? না না, আমরা তো ভাই। আচ্ছা আচ্ছা, ভাই সম্পর্ক। আপনার কি মনে হয় যে নতুন যারা কাজ করছে, ডিরেকশন আছে, অভিনেতা অভিনেত্রী হিসেবে আছে, তারা কেমন করছে? ঠিক আগেকার সময় আপনারা যখন শুরু করেছিলেন সেইখান থেকে এখনকার ক্যারিয়ারের ডিফারেন্সটা কোথায়? আমি তো মনে করি যে আমাদের সবকিছু একটু একটু করে আগাচ্ছে, পিছাচ্ছে না। হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যখন শুরু করেছিলাম তখন সাংঘাতিক একটা ব্যাপার ছিল, এখন সেটা আস্তে আস্তে না, বিষয়টা এরকম। আমি মনে করি যে আমাদের যারা তরুণ ছেলেমেয়েরা আসে, সেটা অভিনয় হোক, ফটোগ্রাফিতে হোক, ডিজাইনিং এ হোক, হ্যাঁ, পারফরমেন্স অভিনয় হোক, আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা একটু উপরের দিকে গেছি, আমরা নামছি। হ্যাঁ, আর নীলচক্রের কথা যদি বলি, নীলচক্র ছবিটাতে আমি আগ্রহ প্রকাশ করেছি এই কারণে যে আমি অভিনয় করবো, কারণ স্ক্রিপ্টটাই আমার কাছে একটু অন্যরকম স্ক্রিপ্ট ছিল, যে এই ধরনের গল্প নিয়ে এর আগে সিনেমা হয় না, হওয়ার কথাও না। এই কারণে হওয়ার কথা না যে ওইটার যে বিষয়বস্তু ছিল সেটা এখনকার সমসাময়িক। যেমন এই যে আমাদের তরুণ সমাজের বা একেবারে মানুষের যে এই যে ভাইরাল, সে যেভাবেই হোক আর কি, সেটা ভালোভাবে হোক মন্দভাবে হোক, নিজেকে বিকিয়ে দিয়ে হোক, হ্যাঁ, একটা ভাইরাল হবে, এটা হবে এটা হবে, এবং ফাইনালি যে সে যে ভিকটিম হচ্ছে, কিভাবে ভিকটিম হচ্ছে, মূল গল্পটা কিন্তু তো সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এরকম একটা এই বিষয় নিয়ে আসলে হতে পারে। এবং আমি যে চরিত্রটিতে অভিনয় করেছিলাম, আমার মেয়েও ভিকটিম, হ্যাঁ, যে ভাইরাল হতে গিয়ে ওই চক্রের মধ্যে পড়ে গেছে। গল্পটার মধ্যে, নামের মধ্যে কিন্তু নীল চক্র, তো সেই চক্রের মধ্যে পড়ে গেছে এবং আমি সেই ভিকটিম। সেই কারণেই মানে আমাকে চলচ্চিত্রে দেখা গেছে আমি একটা উদ্ভ্রান্ত মানুষ, হ্যাঁ, একটু বেসামাল মানুষ, হ্যাঁ, আবার কারো কারো কাছে মনে হচ্ছে হয়তো রহস্যময়, হ্যাঁ, একটা গভীর বেদনা দিয়ে, সন্তান হারানোর বেদনা নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা চরিত্র আর কি। তো সব মিলিয়ে আমার কাজটা আমি করেছি, আমার ভালো লেগেছে এবং আমার অভিজ্ঞতা খুব ভালো। এবং এর বাইরেও যদি বলি, ইনসাফ বা ইনসাফের যে চরিত্রটি, সেটা একজন সৎ পুলিশ, বড় অফিসার না, খুবই নিম্ন পদস্থ অফিসার, এএসআই। তো একটা সৎ পুলিশ, তার জীবনে সে কিভাবে ভিকটিম হলো, এটাই ছিল গল্পের। এবং পিতা পুত্রের যে কেমিস্ট্রি, ছেলেটা কিভাবে আস্তে আস্তে এই বাবার অসহায়ত্ব দেখে, হ্যাঁ, কিভাবে সে আস্তে আস্তে মানে আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে, এবং এটাও দর্শক খুব পছন্দ করছে। আর তাণ্ডবও খুব সমসাময়িক গল্প, হ্যাঁ, এর মধ্যে অনেক পলিটিক্যাল এলিমেন্টস আছে আমাদের বর্তমান সময়ের। তো সবকিছু মিলে মানুষ দেখছে। আবার এর বাইরেও যদি বলি, আমাদের যেহেতু আমাদের সার্বিক চলচ্চিত্রের কথা বলি, আমাদের এর বাইরেও কিন্তু অনেক ছবি নিয়ে আলোচনা হচ্ছে, যেমন উৎসব নিয়ে আলোচনা হচ্ছে, এশা মার্ডার নিয়ে আলোচনা। এবং উৎসবে আমি যতদূর জানি ঈদের সময় রিলিজ হওয়ার কারণে হয়তো সব মানুষ দেখতে পায় নাই, অত হল পায় নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা কিন্তু একটা অন্য জায়গায় যাবে আর কি। এবং যারাই দেখছে এই ছবিটা তারাই খুব প্রশংসা করছে। হ্যাঁ,
আমরা তো অনেক সময় আছে যে নিজেরা একটু প্রশংসা করি, হ্যাঁ আমার বন্ধু ছবি বানিয়েছে আমি একটু বেশি প্রশংসা করলাম, বা আমার বন্ধু অভিনয় করেছে আমি একটু বেশি প্রশংসা করলাম। কিন্তু উৎসবের ক্ষেত্রে বিষয়টা একেবারে অন্যরকম। উৎসবে যেই দেখছে সেই খুব প্রশংসা করছে, এবং এটা একেবারে সামাজিক। আমি এখনো দেখি নাই, আর আমিও অভিনয় করিনি, তবে আমি হয়তো এই সপ্তাহের মধ্যেই দেখে ছবিটি। বললাম যে যেহেতু হল কম ছিল, যার ফলে এই ছবিটা দেখা হয়। তো সবকিছু মিলে আমরা আসলে ধীরে ধীরে আশাবাদী হয়েছি। আর চলচ্চিত্রটা যদি আরো একটু বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু লক্ষ্য করছি যে আমাদের ছবি, এই বাণিজ্যিক ধারার ছবি, অবশ্যই সব ছবি বাণিজ্যিক ধারারই হওয়া উচিত, কারণ এত টাকা যে লগ্নি করেন তার টাকাটা তো তুলতে হবে। তারপরেও বলি আমরা একটু ক্লাসিফাই করি আর কি, ক্লাসিফিকেশন করি যে এইটা বাণিজ্যিক ধারার ছবি, এটা অবাণিজ্যিক ধারার ছবি। হ্যাঁ, তো এর বাইরেও যে ছবি হচ্ছে সেই ছবিও কিন্তু আমরা বেশ আলোচনায় আসছে আমাদের ছবি। যেমন কানের মতো একটা বড় উৎসবে আমাদের একটা শর্ট ফিল্ম এবার গেছে, এবং সে কিন্তু সেই ছবিটিও কিন্তু পুরস্কৃত হয়েছে, সমাদৃত হয়েছে। এই যে আমাদের আদনান আলী, এর বাইরেও মোহাম্মদ নুরুজ্জামানের একটা ছবি, যেটা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে ছবিটিও খুবই সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, মাস্তুদ। হ্যাঁ, তো আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের চলচ্চিত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা আসলে ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ, এবং আমরা চলচ্চিত্র নিয়ে আমার বিশ্বাস যে আমরা অনেক দূর যেতে পারবো। আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনি অনেক কাজ করেছেন, তার সাথে কাজের এক্সপিরিয়েন্স গুলো আসলে দিনকে দিন কি চেঞ্জ হচ্ছে নাকি আগের মতোই আছে? না, অনেক কাজ করেছি সাকিব খানের সাথে। সাকিব বাংলাদেশের মেগাস্টার, তার সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে তুফান সিনেমা, আর দ্বিতীয়ত এই তাণ্ডবে একটা মজার ব্যাপার হচ্ছে যে তাণ্ডবে আমি ছিলাম কিন্তু আমার সাথে তার দেখা হয় না, কারণ এক ফ্রেমে ছিলাম না, এক ফ্রেমে করি নাই। তবে তুফানে সেই সুযোগটা ছিল, বরবাদেও করেছি, সেখানেও কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেখানেও কখনো এক ফ্রেমে আসা হয়নি। হ্যাঁ, কিন্তু তুফানে এক ফ্রেম আছে। তবে আমার অভিজ্ঞতা অনেক ভালো। আর সাকিবের সঙ্গে যেহেতু আগে আমি কাজ করি নাই, রিসেন্টলি 2-1 বছর কাজ করছি, আমার কাছে ভীষণ প্রফেশনাল মনে হচ্ছে। একজন অভিনেতার যেরকম হওয়া উচিত, যেভাবে চলা উচিত, ওনার অভিনেতা বা চলচ্চিত্রের স্টারের যেভাবে চলা উচিত, যে বিহেভ করা উচিত তার কয়েকজনের সাথে, সেটা একদম ঠিকঠাক আছে। এবং আমার কাছে মনে হয় যে কেউ সাকিবের সাথে কাজ করলে ডিসকমফোর্ট ফিল করবে। আচ্ছা, আমরা একটা ফানি কোশ্চেনে চলে যাব। আমরা প্রায় দেখি স্ক্রিনে আপনি দুঃখী বাবার অভিনয় করেন, আপনি কি রিয়েল লাইফেও দুঃখী বাবা? এটা নিয়ে ডিটেইলস যদি বলতেন। তাই না? আসলে বাংলাদেশের বাবারা বেশিরভাগ দুঃখী হয়, বাবারা তো বেশিরভাগ দেয়, আসলে বাবারা তো নেয় না, তাই না? সারা জীবন সংসারের বোঝাটা নেয়, তাই না? তারপর বৃদ্ধ বয়সে বাবারা বোঝা হয়ে যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে। আর তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের গল্পগুলো যেমন ভাবে লেখা হয়, আর ওই এগুলো অনেক টাচি হয়। যেমন আমি যদি বলি যে আমি আমার ছেলেমেয়েরা বলে, এই কথাটা বলে যে তুমি তো মানে জাতীয় দুঃখী বাবা হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছিলাম আমি, 3 মিনিটের, ওই যে বাবা দিবস, এটা এখনো চালায়, যে সন্তানের নিজের জন্য জুতা কিনতে গেছে, পরে নিজের ছেঁড়া জুতাটা রেখে সন্তানের কথা মনে হচ্ছে, আর ও তো একটা জুতা চাইছিল আমার কাছে, সে জুতাটা কিনে এনে চলে যায়। এবং শেষ ডায়লগটা ছিল এরকম যে বাবা হও তখন বুঝবা। হ্যাঁ, আসলে তবে এটাও ঠিক আবার যে আমি কিন্তু অভিনেতা হিসেবে ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই যে বাবা আসলে কি, এইটা আসলে আমি আমার অভিনয়তে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবং বাবা দিবসে এই ছোট্ট শর্ট ফিল্মটা প্রায় চালায় বিভিন্ন এবং সবার কাছে আছে। তো সেই জায়গা থেকে এই ধরনের কোন চরিত্র আসলে ডিরেক্টররা হয়তো মনে করে যে এটা আমি ওনাকেই নেবো, হ্যাঁ ওনাকেই নেবো।
সেই কারণে করি। এবং আমি যে বিষয়টা এনজয় করি না তা না, হ্যাঁ, আমি এনজয় করি বলেই সেটা করি। আবার বিপরীতও আছে, হ্যাঁ, এমন বাবাও আছে যে খুবই একেবারেই বিপরীত আর কি, হ্যাঁ, সেরকম বাবাও করেছে। তো অভিনেতাদের তো সবই করতে হয়, সবই করতে হয় যখন যেরকম আসে। তারপরে জানতে চাবো, অভিনেতা হিসেবে এই যে দুঃখ বোধ বা যে কোনো ফিলিংস আমরা যখন ফুটিয়ে আনার চেষ্টা করি, এইটা কোথা থেকে আসে, ইন্সপিরেশনটা কোথা থেকে পান? দুঃখের তো ইন্সপিরেশন লাগে না, আসলে এটা অবজারভেশন। এটা হচ্ছে অবজারভেশন যে অভিনেতাকে তো আসলে তার নিজের সত্তা থেকে বেরিয়ে অন্য একটা সত্তায় রূপান্তরিত হতে হয়। এই রূপান্তরের কাজটাই আসলে অভিনেতা করে। যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে সচরিত্রে অভিনয় করি, মানে আমি যেটা সেটাই অভিনয় করার চেষ্টা করি, ঠিকঠাক মতো কথাবার্তা বলি, তাহলে তো অভিনয় হয়ে যায়। কারণ প্রত্যেকটি মানুষই একটা চরিত্র, কিন্তু অভিনেতার কাজ হচ্ছে রূপান্তরের কাজ। এখন আমি আর একটা চলচ্চিত্রের কথা বলি, যেমন অজ্ঞাতনামা একটা ছবি আছে। তো অজ্ঞাতনামা চলচ্চিত্রে আমার চরিত্রটা ছিল একদম গ্রামের একজন প্রান্তিক মানুষ, সামান্য হয়তো কিছু জমি জমা আছে, তার একটি মাত্র ছেলে ছিল, সেই ছেলেটিকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারপর সে খবর পেয়েছে সেই ছেলেটি নাই, সেই ছেলেটি মারা গেছে। তো এইটা তো আমার, তারপর থেকে পুরো গল্পটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো দেখেন নাই, তবে আপনার, আমার মনে হয় যে ছবি দেখা উচিত। খালি প্রশ্ন করলে তো হবে না, ছবিও দেখতে হবে। তো এই যে তারপরে পুরো গল্পটা, ওই বাবা, ওই ছেলের লাশ, হ্যাঁ, একটা বড় একটা জার্নি আছে। তো আমার তো এই অভিজ্ঞতা নাই, তাই না? না, এই অভিজ্ঞতা না, তাহলে অভিনেতা কি করে? অভিনেতাটা ফিল করে। অভিনেতা ফিল করে যে একজন মানুষ, এরকম একজন মানুষ, একজন প্রান্তিক মানুষ, তার সন্তান, একমাত্র সন্তান হারা গেলে তার কাছে কিরকম লাগতে পারে। হ্যাঁ, এটা সে ফিল করে সে নিজের মতো করে সেটাকে প্রডিউস করে, ডেলিভার করে, যেটাই আপনি বলেন। আপনার রন্ধ্রে রন্ধ্রে যে অভিনয়টা ঢুকে গিয়েছে, সেটা খুব ভালো করে বোঝা যায়। আপনি যখন বলছিলেন আমি তখন ফিল করছিলাম। তো সেটাই, অভিনেতাকে আসলে তো ফিলটাই করতে হয়। শুধু যে অভিনেতা না, গান গাওয়ার সময় কিন্তু ফিল করতে হয়। যেমন ধরেন, গানের কথা এসে গেল, আবার আপনি একবার গানের কথা প্রশ্নটা তুলছিলেন, সেটা বলি যে একই গান দেখা যায় যে একই নোটেশনে একই রকম গান, একই কথা। ধরেন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি, তো রবীন্দ্রসঙ্গীত তো 10টা শিল্পী একই নোটেশনে একই গান গাচ্ছে, তো 10 জনের এটা 10 রকম লাগে, 10 রকম মনে হচ্ছে। কণ্ঠের জন্য লাগতে পারে, কিন্তু মূল বিষয়টা যেটা লাগে সেটা হচ্ছে সবাই একভাবে ফিল করে। হ্যাঁ, সবাই একভাবে ফিল করে না। তো গানের ক্ষেত্রেও কিন্তু তাই, ফিল করার বিষয় আছে। গান হয়তো আমরা গলা দিয়ে গাই, হ্যাঁ, সুর তাল লয় ঠিক রাখি, কিন্তু ওই যে যিনি অন্তর দিয়ে গান, তার গানটা বেশি ভালো লাগে। গানের কথা যেহেতু চলে এসেছে, আমি বলবো যে গানের প্রতি আসলে আগ্রহটা কবে থেকে শুরু হলো, এন্ড এটা অভিনয়ের সাথে কিভাবে সমন্বয় করে চালিয়ে যাচ্ছেন? গানের সাথে অভিনয়ের সমন্বয়, গান আসলে অভিনয়েরই একটা সাবজেক্ট আপনি ধরে নিতে পারেন। যারা অভিনয়ে উপরে পড়ালেখা করে এই বিশ্ববিদ্যালয়ে, তাদের কিন্তু সঙ্গীত একটা সাবজেক্ট থাকে, তাদের একটু গান সম্পর্কে জানতে হয়। তো আমরা তো বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের উপর লেখাপড়া, আমরা তো থিয়েটার করতে করতে অভিনয় শিখেছি, তারপরে অভিনয় করা শুরু করেছি। তো তখন থেকে আমরা জানতাম যে গানটা খুব জরুরি। আর আমরা যারা থিয়েটার করতাম, এখনো যারা করি, আমাদের থিয়েটারে প্রচুর গানের ব্যবহার আছে স্টেজে। তো অন স্টেজে আমরা যখন গান করি, একটা চরিত্রের ভেতর দিয়ে গান করি, তো তখন যদি আমি ঠিকঠাক মতো গানটা গাইতে না পারি, সেটা তো 2 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, হ্যাঁ, তো ওইটুকু গান, ওই 4 লাইন গান যদি আমি ঠিকঠাক মতো সুর তাল লয় না মিলে করি, তাহলে আমার গানটা দর্শকদের কাছে ভালো লাগে। এবং আমি যদি গান একটা গায়কের জায়গা থেকে করি, ধরেন আমি একজন কীর্তনিয়া, আমাকে হয়তো স্টেজে 2টো লাইন হয়তো কীর্তনে টান দিতে হচ্ছে, তো দর্শক যদি শুনে, যদি দর্শকের কাছে ভালো না লাগে, তাহলে তো আমার চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে। আমরা কি করি, আমি তো কীর্তনিয়া না, কিন্তু আমি তো দর্শকে বিশ্বাস করি, তাই না? আমি তো রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালা চরিত্র অভিনয় করছি, আমি দর্শকদের বিশ্বাস করি।
তো সেই কারণে গানটাও জানতাম। তো আমি যখন অভিনয় শুরু করেছি তখন থেকে আমার ইচ্ছাটা ছিল যে আমি ঠিকঠাক মতো অভিনয় করার জন্য যা যা শেখা দরকার সেই জিনিসগুলো আমি মোটামুটি শিখব। তবে আমি যে গান অনেক জানি এটা মনে করার কোনো কারণ নাই। আমি অল্প জানি যেটুক আমার অভিনয়ের জন্য কাজে লাগে, হ্যাঁ সেইটুক আমি জানার চেষ্টা করছি। কারণ গান একটা বিশাল সাবজেক্ট, অনেক চর্চার ব্যাপার, অনেক বড় সাধনার ব্যাপার, সবই সাধনার ব্যাপার, অভিনয় অনেক বড় স্বাধীনতার ব্যাপার। তো একসাথে অনেকগুলো আসলে হয় না, একটা হয়। তো এইটা আসলে সাবসিডিয়ারি আর কি, হ্যাঁ মানে মূল সাবজেক্টটা যদি অভিনয় হয় তো সাবসিডিয়ারি হচ্ছে সঙ্গীত, সেখান থেকেই শেখা। আর যে গানের গান তো মানুষ ছোটবেলা থেকেই পছন্দ, একজন মানুষ তো ছোটবেলা থেকে গান পছন্দ। একটা শিশু একটা মিউজিক বাজলে সে কিন্তু শরীর দোলায়, তাই না, সে হাততালি দেয়, হ্যাঁ তো চোখ মুখ নাক খেলা করে, তাই না। এটা ছোটবেলা থেকে গান পছন্দ করে না এরকম মানুষ আমি দেখি না। আমিও ভীষণ পছন্দ করি, প্রচুর গান শুনতাম রেডিওতে। আমরা যখন ছোট ছিলাম তখন তো রেডিও চালাচ্ছিল না, রেডিওতে প্রচুর গান আর গান গাইতে পছন্দ করি। এই যে গান যে দর্শকের মন জয় করে নিয়েছে, আপনার কি এটা নিয়ে ভবিষ্যতে বড় কোনো প্ল্যান আছে গান নিয়ে? আমার বয়স হয়ে গেছে যা, তাতে আমার আর ভবিষ্যৎ আমার তো আর্টিস্টের বয়স নেই, আর্টিস্টের বয়স নেই, তারপরে তো একটা মার্জিন তো আছে। একজন মানুষ তো 300 বছর বাঁচবে না নিশ্চয়ই, তাই না। আর একটা বয়সের একটা সীমা থাকে যে একজন মানুষ হয়তো 70 বছর পর্যন্ত কাজ করতে পারে, 80 বছর পর্যন্ত কাজ করতে, তারপর তো তার এনার্জি থাকে, তাই না। আমরা আবার ফিরে আসি, আপনি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, বলা যায় বাংলাদেশের মার্লন ব্র্যান্ডো। কেমন অনুভূতি হয় যখন আসলে নিজেকে এইভাবে দেখতে পান? হ্যাঁ অবশ্যই এটা ভালো লাগে। এটা তো পুরস্কার আসলে কাজের স্বীকৃতি, যে আমি একটা কাজ করেছি, এই কাজটা ভালো হয়েছে, সুতরাং এই বছরের সেরা অভিনেতা হিসেবে বা সেরা পার্শ্ব মানে চরিত্রের অভিনেতা হিসেবে আমাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা স্বীকৃতি, তবে আমি এটাকে মানদণ্ড মনে করি, আমি এটাকে কাজের মানদণ্ড মনে করি না, আমি মনে করি স্বীকৃতি। মানদণ্ড স্বীকৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ধরে যদি এইভাবে বলি যে ছাত্রই আছে ক্লাসে 3 জন, আমি ফার্স্ট হয়ে গেলাম, হতে পারে না। মোটেও এরকম কিছু আপনার ক্ষেত্রে হয়নি। এরকম হতে পারে না। তো সেটা তো আর আপনি মানদণ্ড বিচার করতে পারবেন না। ওই ছাত্র 3 জনের মধ্যে ফার্স্ট হয়েছে, তো মনে করেন আমিও 3 জনের মধ্যে ফার্স্ট হয়েছি, এটা আপনার বিনয়। তবে পুরস্কার অবশ্যই যে স্বীকৃতির কথা বললাম, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে আরো ভালো কাজ করেন। আর জাতীয় পুরস্কার যেহেতু এটা জাতীয় পুরস্কার, সুতরাং জাতীয় পুরস্কার পেলে তো তা একজন অভিনেতার বা একজন শিল্পীর দায়িত্ব অনেক বেড়ে যায়। হ্যাঁ, যে আমার পেছনে কি ধরনের কাজ করা উচিত, আমার কিভাবে চলা উচিত, হ্যাঁ একজন অভিনেতা হিসেবে আমি আর কি কি করতে পারি, হ্যাঁ সেই দায়িত্বটা অনেক বেড়ে যায়। তো আমি সেটা অনুভব করি যে আমার আসলে কিভাবে কাজ করা উচিত, কি কাজ করা উচিত। পুরস্কারের কথাটা যদি আরেকবার এইভাবে বলি যে পুরস্কার হয়তো ভবিষ্যতে আরো পাবো, নাও পেতে পারি, সেটা বড় কথা না, কিন্তু আমি মনে করি যে আমি যেন আরো ভালো কাজ করতে পারি, আরো বেটার কাজ করতে পারি, আরো ভালো চরিত্রে অভিনয় করতে, আরো ভালো চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি, সেই আকাঙ্ক্ষা, হ্যাঁ সেই আকাঙ্ক্ষাটা সব। দারুণ, বেশ দারুণ। এই আকাঙ্ক্ষার জন্যই কি অগ্রণী ব্যাংকের চাকরি ছেড়ে পুরো দস্তুর অভিনয়ে চলে আসা হয়েছিল? আসলে আমরা যখন শুরু করেছিলাম থিয়েটার থিয়েটার তো শখের বসে থিয়েটার শুরু করছিলাম স্টুডেন্ট, তারপরে ধীরে ধীরে এই শখটা এমন একটা জায়গায় চলে গেল যখন দেখলাম যে আসলে এই থিয়েটার করা ছাড়া, বা এই থিয়েটার তো মেইনলি আমি অভিনয় করতাম, থিয়েটারে তো অনেক ধরনের কাজ হয়, কেউ সাংগঠনিক কাজ করে, কেউ ডিরেকশন দেয়, স্ক্রিপ্ট লেখে, কেউ ডিজাইনের কাজ করে, আমি মূলত অভিনয় করতাম। আমি দেখলাম যে এই কাজটি যে আমার অনেক ভালো লাগে, এবং যেহেতু আমরা মফস্বল শহর থেকে আসছি, ঢাকা শহরে আমি চাকরি করি, আমি থিয়েটার করি আরণ্যক নাট্য দলের সঙ্গে, এবং আমি দেখলাম যে আমি ওই কাজটি করি ঠিকই, কিন্তু আমি ওই কাজটি
আমি এনজয় করি না, হ্যাঁ আমার ভালো লাগে না। তা যে কাজটা আমার ভালো লাগে না শুধুমাত্র জীবন ধারণের জন্য আমাকে করতে হয়, এটা তো একটা পেইন আসলে, এটা তো একটা বেদনা আসলে না। আর বাংলাদেশের বাস্তবতাই এরকম, পৃথিবীর বেশিরভাগ দেশের বাস্তবতা এরকম যে সবচেয়ে পছন্দের যে কাজটি, সেই কাজটিকে খুব বেশি মানুষ পেশা হিসেবে নিতে পারে না। তো আমি চেষ্টা করেছি যে আমি আমার সবচেয়ে পছন্দের কাজটিকে যেন পেশা হিসেবে নিতে পারি। তো আমি সেদিক থেকে অনেক সৌভাগ্যবান যে আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে আমি অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারবো, যদিও ঝুঁকি ছিল অনেক। কারণ আজকের থেকে আরো 20 বছর আগের কথা বলছি, তো তখন তো এটা অনেক ঝুঁকি ছিল। আমি তো আর অভিনয় যেহেতু একটা শরীর নির্ভর শিল্প, হ্যাঁ, সুতরাং আমি তো কোনো কারণে অনেক কিছু হয়ে যেতে পারতো, হ্যাঁ, তো সেটা হয় নাই। উপরওয়ালাকে ধন্যবাদ, যে আমাকে হয় নাই, আমি সুস্থ ছিলাম এবং কাজটা ঠিক মতো করতে পেরেছি। আর নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি আমার সবচেয়ে পছন্দের কাজটি, প্রিয় কাজটিকে আমি পেশা হিসেবে নিতে পেরেছি। পরিবারের সম্মতি কি ছিল? আপনার স্ত্রী রোকসানা এছাড়াও আপনার বাবা মা সবার সম্মতি কিরকম? বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে একটা সরকারি চাকরি, বিশেষ করে ব্যাংকের চাকরি, হ্যাঁ সরকারি ব্যাংক, কোন সরকারি চাকরি, এর উপরে মনে হয় কোনো খুবই দামি একটা কাজ, এর উপরে মনে হয় কোনো পেশা নাই। হ্যাঁ, যেমন আমাদেরকে কিন্তু এখনো বলে যে অভিনয় তো করেন বুঝলাম, মানে ব্যক্তিগত জীবনে কি করে? আমি আমার একটু দুষ্টামি করে বলি যে এটা কি অব্যক্তিগত জীবনে আমি এটা বলি? বলে না না, অভিনয় তো করেন, গান করেন, অভিনয় করেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কি কিছু করেন না। মানে তার ধারণা হয় ব্যবসা করেন, নাহলে চাকরি করেন। আসলে এটা আমাদের মাথায় আসে না। তবে এখন অনেক তরুণ ছেলেমেয়েরা কিন্তু অভিনয়টাকে পেশা হিসেবে নিচ্ছে, লেখালেখিটাকে পেশা হিসেবে নিচ্ছে। অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার আমি জানি অনেকে আছে যারা লেখালেখি করছে, হ্যাঁ, অনেক আছে সেট ডিজাইনের কাজ করছে, অনেক আছে কস্টিউম ডিজাইনের কাজ করছে, হ্যাঁ। তো এটা পেশা হিসেবে নিতে পারছে, পেশা হিসেবেই তো নেওয়া উচিত আসলে। সারাদিন এক জায়গায় চাকরি করে বিকেল বেলা এসে অভিনয় করলে পেতে হবে। তরুণ প্রজন্মের কাছে যদি আমি আপনাকে বলি যে ওরা অনেকেই চায় আসলে অভিনয় বা ওদের প্যাশনের জায়গাটাকে পেশা হিসেবে নিতে, বাট কিছু না কিছু ঝুঁকি বা পিছুটান থেকে যায়, সেটা আসলে তখন তাদের কি করা উচিত? ঝুঁকি তো নিতেই হবে। এখন আপনি কি পড়াশোনা করে সাথে সাথে চাকরি পেয়ে যাবেন? হ্যাঁ, তা তো পাবেন। তো আপনি অভিনয়টা করতে চান, তো অভিনয়টা করবেন, আপনি ধীরে ধীরে, আপনার যদি যোগ্যতা থাকে আপনি ধীরে ধীরে একটা জায়গায় যাবেন, এটা আমি বিশ্বাস করি। আপনার যদি যোগ্যতা থাকে আপনি ধীরে ধীরে একটা জায়গায় যেতে পারবেন, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে কিন্তু শিখে আসতে হবে। আপনি 5 বছর মেডিকেলে লেখাপড়া করে আপনি ডাক্তার হবেন, তারপর ডাক্তার হিসেবে আপনি কেমন হবেন সেটা আমি তো বলতে পারবো না। যে আপনার কাছে কি রোগীর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি 2-4 জন রোগী আসবে, হ্যাঁ, সেটা তো পরের বিষয়। আগে তো আপনাকে ডাক্তার হতে হবে। তারপরে ডাক্তার না হয়ে যদি একটা চেম্বার খুলে বসে থাকেন সেখানে তো রোগী আসবে না, নাকি আসবে না? আপনাকে অভিনেতা হতে হবে। আপনি আগে অভিনয়ের নিয়ম কানুন রীতিনীতি শিখেন, তারপরে আপনি অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করেন। আমরা এই জেনারেশন নিয়ে যখন কথা বলছি তখন একটা ব্যাপার চলে আসে, আমরা খুব তাড়াতাড়ি ফেড আপ হয়ে যাই, হার মেনে নেই। আবার একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমও আমাদের জীবনটাকে অনেকটা আবদ্ধ করে রেখেছে। আপনি নীলচক্রে এরকমই একটা চরিত্রে কাজ করেছেন, একজন কিশোরীর বাবা হিসেবে, তরুণীর বাবা হিসেবে। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখবেন? আমরা আসলে কোন দিকে যাচ্ছি? বা নানান দিক আছে, তবে একটা বলে যে আমাদের একটা স্বভাবগত প্রবণতা বাংলাদেশের মানুষের, আমরা এই শর্টকাটে সবকিছু পেয়ে যেতে চাই। হ্যাঁ, অল্প লেখাপড়া বড় চাকরি পেয়ে যেতে চাই, অল্প একটু জেনে বড় স্টার হয়ে যেতে চাই, অল্প একটু একটা নেগেটিভ সমাজে এটা কি নেতিবাচক প্রভাব পড়বে কি ইতিবাচক প্রভাব পড়বে সেইটা বিচার বিবেচনা না করেই আমরা ভাইরাল হয়ে যেতে চাই। হ্যাঁ, আমাকে সবাই চিনুক, সে কি ভালোভাবে চিনুক মন্দভাবে চিনুক, কি সম্মানের সাথে চিনুক কি অসম্মানের সাথে চিনুক, এটা আমরা চিন্তা করবো। আমাকে সবাই চিনত। আপনার জীবনে অনেক অনেক কাজ করা হয়েছে, আমরা সেই কাজগুলো দেখার সৌভাগ্য হয়েছে আমাদের সবার। আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে প্রিয় চরিত্র কোনগুলো এই কাজের মধ্যে? অনেক চরিত্র রয়েছে, অবশ্যই একটা তো বলা যাবে না। দীর্ঘদিন ধরে অভিনয় করছি,
অনেক অনেক চরিত্রে অভিনয় করেছি। তো যদি শুরু থেকে বলি তাহলে আহ, সেই প্রথম সেই মামুন ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম, মামুন রশিদের। যেমন একটা ছিল যে দানব, সেখানে একটা ফোরম্যানের ক্যারেক্টার করেছিলাম, এটা একটা প্রিয় চরিত্র। আবার তারপরে যদি বলি যে আহ, মাসুম আজিজের একটা নাটক করেছিলাম মন মিতুয়া, সেখানে একটা ক্যারেক্টার ছিল। সেখানে তারপরে গিয়াসউদ্দিন সেলিমের অনেকগুলো নাটকে, যেমন আহ, ভয়, এক স্কুল শিক্ষকের চরিত্র অভিনয়, সেটা খুব একটা প্রিয় চরিত্র ছিল। চলচ্চিত্রে যদি অজ্ঞাতনামার কথা বলি, সেটা আমার একটা প্রিয় চরিত্র। বা স্বপ্নজালের কথা যদি বলি, সেটা আমার একটা প্রিয় চরিত্র। এরকম অসংখ্য প্রিয় চরিত্র আছে। এবং আমার কাছে মনে হয় কি যে আহ, কিছু তো গড়ে কাজ করতেই হয়। আহ, আমি আমার আমার চরিত্রগুলোর প্রতি আমি সবসময় জাস্টিস করার চেষ্টা করেছি যে একটু চরিত্রের উপরে যেন কোনো অবিচার না হয়। হ্যাঁ, সেইভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। সেটা আমরা সব সময় দেখে আসছি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখনই একটা স্ক্রিপ্ট হাতে পান তখন আসলে প্রথম কি হোমওয়ার্কটা বা অ্যাসাইনমেন্টটা করেন? আসলে প্রথম কাজটা আসলে হয় স্ক্রিপ্টটা পড়া, পুরো স্ক্রিপ্টটা। এমন না যে শুধু আমার আমার সংলাপগুলো দাগ দিয়ে পুরো গল্পটা তো পড়তে হয়, পুরো স্ক্রিপ্টটা বুঝতে। তো শুটিং এ যাওয়ার আগে কিন্তু আমি অনেক আগেই স্ক্রিপ্ট পড়ি না, এবং কয়েকবার পড়ার যাতে সুযোগ পাই। এবং কয়েকবার পড়লে যেটা হয়, চরিত্রটা তো মাথার ভেতরে ঘুরতে থাকে। এই ঘুরতে ঘুরতে কোনো সময় চরিত্রের একটা লাইন পেয়ে যায়। হ্যাঁ, এইটা অনেকটা ওই আসল করার মতো। জিন পরিতে আসল করে। তো চরিত্রগুলো কিন্তু অভিনেতার উপর একটা আসর করে। আসলে সবসময় যে করে তা না, কখনো কখনো ঠিক মতো ডাকতে পারলে, ফকিরা যেমন ডাকে না, ডেকে ডেকে জিনরে আনে, তো অভিনেতাও কিন্তু ওই ডেকে ডেকে ওই চরিত্রকে নিজের মধ্যে নিয়ে আসে। প্রপারলি যদি আসর করে, তারপরে বেশি কিছু করতে হয়। তারপরে ওই অভিনেতা যখন সেটে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায়, তখন সে ওই চরিত্রের মতো করেই বিহেভ করে, যদি ঠিকঠাক মতো জায়গাটা তৈরি। তবে তার আগে আর একটা কথা আছে, সেটা হচ্ছে অভিনেতাকে কিন্তু রেগুলার একটা অনুশীলনের ভিতরে যেতে। যেমন যিনি গান করেন, তিনি প্রতিদিন অনুশীলন করেন না, তিনি রেওয়াজ করেন না। যিনি নাচেন, নৃত্যকলা শিল্পীজন, নৃত্যশিল্পী যারা, তারা রেগুলার প্র্যাকটিস করেন না? অবশ্যই। অভিনেতাকেও প্র্যাকটিস, প্রতিদিন নিজেকে দেখতে হয়, আমার শরীরটা ঠিক আছে কিনা, আমার গলাটা ঠিক আছে কিনা, আমার চোখটা ঠিক মতো খেলছে কিনা, আমার এই ফেসের মাসেল গুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এর জন্য ছোট ছোট অনুশীলন আছে, সেই অনুশীলন গুলো করতে হবে। হ্যাঁ, আর একটা পর্যায়ে তো অভিনয় করতে আসলে মাথা দিয়ে। আমরা শুরু করেছি অভিনয়টা শরীর দিয়ে, কিন্তু একটা পর্যায়ে আসলে মাথা দিয়ে করতে হয়। হ্যাঁ, ওই মাথাই তো আসর করে আসলে চরিত্র। কাজটা একটু কঠিন, অভিনয় তো একটা কমপ্লিকেটেড আর্ট। হ্যাঁ, একটু জটিল আছে। আমাদের যারা তরুণী দর্শক আছে তারা জেনে গেল ফজলুর রহমান বাবু আসলে কিভাবে হোমওয়ার্কটা করে। সো আই গেস এটা, আই হোপ এটা তাদের লাইফে অনেক হেল্প করবে। হ্যাঁ, তো থাকবেই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওই আমাদের শিক্ষক হচ্ছে, আমার শিক্ষক আর নাটকের শিক্ষক মামুনুর রশিদ মেইনলি। অনেক মানুষের কাছে আমাদের শিখতে হয়, সমাজ থেকে শিখতে হয়, রাষ্ট্র থেকে শিখতে হয়, কিন্তু গুরু হচ্ছে আমার মামুনুর রশিদ। তো মামুন ভাই একটা কথা বলতেন যে ফাঁকি দিও না, ফাঁকি দিলে নিজেই ফাঁকির তলে পড়বা। তো যে ফাঁকি দিবে সে ফাঁকির তলে পড়বে, যে ফাঁকি দিবে না সে একটা জায়গায় যাবে। আমি আসলে ফাঁকি কাকে দিচ্ছি? আমি আসলে নিজেকে দিচ্ছি। একটা স্টুডেন্ট যে লেখাপড়া করে না ঠিকঠাক মতো, সে কাকে ফাঁকি দেয়? শিক্ষককে ফাঁকি দেয়, স্কুলকে ফাঁকি দেয়, সে আসলে নিজেকেই ফাঁকি দেয়। তা আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যারা শিল্পের চর্চা করি, প্রত্যেকে তো একটা মেধা নিয়ে, প্রতিভা নিয়ে আসে। সবাই তো আর গান গাইতে পারে না, সবাই তো আর অভিনয় করতে পারে না, সবাই তো আর নাচতে পারে না। কিন্তু যে পারে, যার প্রতিভা আছে,
তাকে অবশ্যই একটা কঠিন নিয়ম, অনুশীলন, চর্চা এবং সাধনার ভিতর দিয়ে যেতে হবে। একজন গুণী মানুষের পাশে বসলে আসলে অনেক কিছু শেখা যায়, সেটাই আজকে আমার মনে হচ্ছে। আমরা এখন একটা ইন্টারেস্টিং গেম সেগমেন্টে চলে যাব, জি। সেটা হচ্ছে ডায়লগ বাজি। আমি আপনাকে বেশ কিছু ডায়লগ দিব, আপনি আপনার মতো করে সেই ডায়লগগুলো দিবেন। আপনি হলে সেই ডায়লগটা কিভাবে কোন ভাষায় দিতেন একদম আপনার মতো করে। প্রথম ডায়লগ, হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সাধারণ। মালটা কেমন বাজান, দেশি না বিদেশি? মালটাকে অনুদান, দেশি না বিদেশি? কে? অসাধারণ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। একটা যদি সুযোগ পাই তুফান রে একদম খায়। কামরুজ্জামান, পুরুষ মানুষ বিপদে না পড়লে লুঙ্গি খুইলা পালায় না। কামরুজ্জামান, পুরুষ মানুষ বিপদে না পড়লে কেউ লুঙ্গি খুলে পালায় না। একদম শেষ ডায়লগ, এই জিল্লু মাল দে। কোনো কথা আমাদের মাল দে। Heads up to you. আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। এইখানে হচ্ছে গুগল মামা আপনার কাছে কিছু জানতে চায়। গুগল মামা? গুগল মামা। গুগল মামা কথা আমি কাকা ডাকি আসলে। আচ্ছা, আজকে থেকে এটা গুগল মামা না, গুগল কাকা। গুগল কাকা। হ্যাঁ, গুগল কাকা জানতে চায় ফজলুর রহমান বাবুর প্রথম অভিনয়। প্রথম যদি অভিনয় বলে যে আমার মঞ্চের অভিনয়, সেটা ছিল তালের মাস্টারের হালখাতা। এটা ফরিদপুর টাউন থিয়েটারের একটি নাটক ছিল। এটার সময় হচ্ছে 1978 সাল। আপনি অভিনেতা না হলে কি করতেন? কি করতাম সেটা আসলে এই দেশের মানুষ তো জানে না আসলে কোথায় আমার নিয়তি ছিল কি করতাম। তবে আমার যে কাজটা করতে ভালো লাগে তার একটা তো হচ্ছে আমি যেটার মধ্যে আছি সেটা। এর বাইরে আমার কৃষি কাজ করতে হয় না। আচ্ছা, অ্যামেজিং। চেরাগের দৈত্যের কাছে 3টি ইচ্ছে। চেরাগের দূত তো আসলে নাই, তারপরে আপনি যত বললেন 3টা ইচ্ছার কথা, আসলে 3টা ইচ্ছার মধ্যে যেটা চাই আসলে সেটা হচ্ছে আসলে শান্তি চাই, মানুষের শান্তি চাই, দুনিয়াটা শান্তি চাই, শান্তি চাই, অন্য কিছু চাই। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, সকল প্রাণী ভালো থাকুক, পৃথিবীটা সুন্দর থাকুক, সুস্থ। আমরা সবাই সেই আশা করি। ফরিদপুরের যে খাবারটি আপনার সবচেয়ে পছন্দের? ফরিদপুরের খাবার মানে ছোটবেলার শৈশবের খাবার, মায়ের হাতের রান্না, সবার খুব পছন্দের। এটাই আমার পছন্দ। শেষ প্রশ্ন, আপনার প্রিয় 3জন মানুষ। প্রিয় মানুষ, তাদের মধ্যে যদি বলি অনেক প্রিয় মানুষ আছে আমার এই মুহূর্তে। যেমন যদি প্রিয় কবির কথা বলি, জীবনানন্দ দাশ। প্রিয় মানুষের কথা যদি বলি সব দিক মিলে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। আর যিনি আমাকে গর্বে ধারণ করেছেন, আমার মা। এর বাইরে অসংখ্য মানুষ, শ্রদ্ধার মানুষ আছেন। যেহেতু 3টি বলেছেন সেই কারণে 3জনের কথা বলি। আপনার জীবনের প্রথম প্রেম? কিসের প্রতি প্রেম? মানুষের। মানুষের প্রতি প্রেম, নারীর প্রতি প্রেম, সেটা প্রত্যেক মানুষের জীবনেতে প্রেম আসে, কিন্তু আসলে প্রেমটা কিভাবে আসছিল জানি না। তবে বয়সের তখন বোধহয় আমার 18-19 বছর বয়স সম্ভবত। তো দেখতাম যে নদী দেখলে ভালো লাগে, নতুন করে ভালো লাগে, গাছ দেখলে ভালো লাগে, পাখি ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে। তখন বুঝলাম। আবার মাঝে মাঝে কেমন যেন মানে উদাস হয়ে যায়, কোথায় যেন একটা শূন্যতা অনুভব করি, কি যেন আছে আবার কি যেন নাই। তখন বুঝতে পারলাম যে আমি বোধহয় প্রেমে পড়েছি। তাকে বলা হয়েছিল? না,
আমাদের শোয়ে একটা সুন্দর সেগমেন্ট আছে, সেখানে আপনার যে ফ্যান ফলোয়ার আছে ওরা আপনার ছবিতে কমেন্ট করে, সেই কমেন্টগুলো আমি আজকে পড়ে শোনাবো, আপনি তাদের রিপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা। এখানে একটা ছবি আছে আপনার এবং মনে হয় আপনার সহধর্মিনী, সেখানে একজন কমেন্ট করেছে তামিম হোসেন নামে, সে লিখেছে দাদা ভাই আমি সেই ছেলেটি যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বসেছিলাম এক নজর আপনাকে দেখব বলে আর একটু কথা বলবো বলে। আমি বিজ্ঞাপন অভিনয় করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার শুটিং সকাল 10টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন এবং আগামী দিনগুলো আরো সুন্দর হোক। ধন্যবাদ তামিম। দেখা হলে আমারও ভালো লাগতো, তো নিশ্চয়ই দেখা হবে আমাদের। যেহেতু তুমি শুটিং করো, কোথাও না কোথাও দেখা হলে অনেক তোমার সঙ্গে কথা হবে, গল্প হবে। এখানে আপনি এবং আপনার মেয়েকে মনে হয় দেখা যাচ্ছে, খুবই ছোট। সেখানে একটা কমেন্ট এসেছে, ওমা সে তো ভীষণ রেগে আছে মনে হচ্ছে, শুভ জন্মদিন মামুনি। হ্যাঁ, এটা আমার মেয়ে, সে এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন গ্রাজুয়েশন কমপ্লিট, সে এখন জব করে। তার ছোটবেলার ছবি আর কি। হ্যাঁ, একটু রেগেই ছিল মনে হয়, কারণ সে একটু অফ মুডে ছিল আর কি। আর যে লিখেছে আমাদেরই ছোট ভাই বন্ধু। আচ্ছা আচ্ছা। টিপু, ও তো অভিনেতা। আচ্ছা আচ্ছা। আমাদের একজন অভিনেতা টিপু। ওই কারণে ও পান করেছে। ধন্যবাদ টিপু। নেক্সট কমেন্ট, অনেক আগের একটা ছবি, সেখানে এসেছে ছবিটির বয়স 46 বছর, সো সুইট। আমাদের সব বন্ধুদের মাঝখানে আমাদের খুব প্রিয় একজন টিচার, অ্যাকাউন্টিং এর টিচার। আচ্ছা। এবং আমরা এখানে আপনি কোনটা? এই যে স্যারের ডান দিকে নিচে বসে। আচ্ছা। মাথায় অনেক চুল। হ্যাঁ, স্টাইলিশ। তখন ইন্টারমিডিয়েটে পড়ি আমরা। হ্যাঁ, এরা আমাদের সব বন্ধুরা, খুবই ক্লোজ ফ্রেন্ড। কিন্তু দুঃখের বিষয় ছিল যে এই ছবিটা অনেক বছর পরে আমাদের ওই যে ডান দিকের পেছনে দাঁড়ানো ওই বন্ধু গোবিন্দ, ওর নাম, তো ও পাঠিয়েছিল, ওর কাছেই ছিল ছবিটা। কিন্তু এই যে নিচে বসা যে ডান দিকে, ওকে আমরা চিনতে পারি না, আমি চিনতে পারি না যে কে আসলে। এই বন্ধুটাকে ভুলে গেছে, মানে হয় না যে বিস্মৃতিতে চলে যায়, স্মৃতির অতলে হারিয়ে যায়, যে ও হারিয়ে গেছে, কিন্তু ওকে আমি আজও চিনতে পারেননি, চিনতে পারি না যে আমার এই বন্ধুটা কে ছিল আসলে। আর বাকি সবার সাথে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, আমার সবাই ক্লোজ ফ্রেন্ড আর কি। নিশ্চয়ই আমাদের ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এই 46 বছর দেখা হয়নি বলে ও বিস্মৃতিতে চলে গেছে। হিউম্যান ব্রেইন আসলে অদ্ভুত। পরবর্তী ছবি, সেখানে কমেন্ট এসেছে আরো 70 বছর এভাবেই কাটুক না, শুভকামনা। সেইটা সম্ভব না। ধন্যবাদ। নেক্সট ছবি, এখানে আপনার একটা ছবিতে কমেন্ট এসেছে, প্রিয় মানুষ ফরিদপুর এসে একটা পোস্ট দিয়েন, কুমার নদীর ওপারে আপনার বাড়ি দেখা করতে যাব, কুমার নদীর এপারে আমাদের বাড়ি। নিশ্চয়ই আমাদের ফরিদপুরে কেউ হবে। আমার ফরিদপুর শহরের মাঝখানে একটা ছোট্ট নদী, কুমার নদী, নদীটার নাম কুমার। আচ্ছা, ছোট একেবারে, খুব বেশি বড় না। হ্যাঁ, নিশ্চয়ই ওই পারে হয়তো ওদের বাড়ি। হ্যাঁ, এই পারে আমি আর ওই পারে তুমি। আপনার আর আমার বাড়ির মতো, এই পারে আমার বাড়ি না, তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি তো পদ্মা নদী, অনেক বড় লম্বা। এই পার থেকে ওপার 7 কিলোমিটার, আর কুমার নদী ছোট, ওপার থেকে ওপারে তো 100-150 মিটার। ওকে, পরবর্তী ছবিটা অনেক স্পেশাল। সেখানে কমেন্ট এসেছে, মা হলো সবচেয়ে ছোট শব্দ যা সবচেয়ে বড় অর্থ বহন করে, মাকে সালাম ও ভালোবাসা। ধন্যবাদ নুরুল ইসলাম ভাই। এই আমার এই যাকে খুব রাগেই দেখলেন, আমার প্রথম কন্যা সন্তান। আমার মা এই হসপিটাল থেকে আসার পরেই বোধহয় কোলে নিয়েছিল। অনেক পুরনো, ছবিটা নষ্ট হয়ে গেছে, এবং তার 1 বছর পরে আমার আম্মা মারা গেছে। এই মুহূর্তটা 1 বছর পরে আমার মা মারা গেছে। এই মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল যখন মা আর মেয়েকে একসাথে দেখতে পাচ্ছিলেন নিজের চোখে? আমি তুলেছিলাম মনে হয়। আমরা একেবারে আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি। আপনি কথা দিয়েছিলেন আড্ডা শেষে গান হবে। যে গানটা আমি মেকআপ রুমে শুনছিলাম, সেই গানটা দিয়েই শুরু হোক, নিথুয়া পাথারে। বলেন নাই, যেখানে যাই এই সুযোগ কি মিস করা যায়? যেখানে যাই সেখানে শুধু আমাকে এই গানটাই গাইতে। না, আমরা আরেকটা গানও শুনবো। তাই? হ্যাঁ।
মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বাঁধিতে কেশ, না পারি বাঁধিতে কেশ, না পারি বাঁধিতে কেশ। এরকমই আর কি। গুজবাম দিয়ে এসেছে, আমি কি বলবো জানি না। আরেকটি গান ইন্দুবালা, ইন্দুবালা। শেষ রিকোয়েস্ট। ডুবিনা মরিলাম, মরিনা ডুবিলাম, ডুবিনা মরিলাম, মরিনা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িলাম। ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কার উঠোনে পরঝরিয়া। ডুবিনা মরিলাম, মরিলা ডুবিলাম, ডুবিনা মরিলাম, মরিলা ডুবিলাম, তোমারই প্রেমে পড়িলাম। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। খালি গেল তুই প্রেসের গান গাবো। ইন্দুবালা ডুবে মরেছে কিনা আমরা জানি না, কিন্তু দর্শক আপনার অভিনয়, আপনার গানে আসলে ডুবে মরে আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। দর্শকদের জন্য যদি কিছু বলতেন শেষ মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টেলিভিশনের সঙ্গে থাকবেন। অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, এবং পরবর্তী শোতে আমি আবারও হাজির হয়ে যাব স্পেশাল কোনো গেস্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং আশেপাশের মানুষকে কিন্তু ভালো রাখতে হবে।